শুভ সকাল ছাত্রছাত্রীরা। আমি রেভারেন্ড পলস হাই স্কুলের কারিগরি শাখা হতে বিশ্বনাথ ব্যানার্জি, যারা আমাদের দশম শ্রেণীতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেড অধ্যয়ন করছো, তাদেরকে আত্মকর্মসংস্থান ক্লাসে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমরাও ভালো আছি, আর সেই কামনায় করি তোমরা ভালো থাকো। প্রথমে আমি একটু সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যে তিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, তাই আমরা তোমাদের সামনে আসতে পেরেছি। আশা করি যে তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। পাশাপাশি আমাদের যে অনলাইনে ক্লাস, এই ক্লাসটা করতে হবে। আশা করছি তোমরা সকলে দেখছো, মাঝে মাঝে সাড়া পাই। আর এই ক্লাস যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের সমস্যা হয়, তোমরা অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে আগেও যে ক্লাস করেছিলাম, আমরা পূর্বে ক্লাসে সপ্তম অধ্যায় দেখছিলাম লেনদেন ও হিসাব রক্ষণ। আমাদের চ্যাপ্টারটি ছিল সপ্তম অধ্যায় লেনদেন ও হিসাব রক্ষণ। আমরা পূর্বে ক্লাসে হিসাব রক্ষণের সংজ্ঞা জেনেছি, হিসাব রক্ষণের গুরুত্ব, উদ্দেশ্য এবং লেনদেন, তারপর দুতর্ক দাখিলা পদ্ধতি কি, দুতর্ক দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য, এই বিষয়গুলি নিয়ে আমাদের পূর্বে ক্লাসে আলোচনা হয়েছে। আমরা আজ যেটুকু জানবো সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং ও এর কার্যাবলী এবং ব্যবসায় হিসাব রক্ষণ বইসমূহ লেখার নিয়মাবলী। আমরা এই সকলটির সাথে মোটামুটি এখন প্রায় সকলে অবগত যে মোবাইল ব্যাংকিং, আমরা এটা কিন্তু দেখে থাকি চলার পথে, রাস্তার পাশে দেখতে পাই অনেক মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিকাশ আছে, তাই না? বিকাশ, শিওর ক্যাশ, তারপরে রকেট, এরকম আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এরকম অনেক মোবাইল ব্যাংকিং রয়েছে। অনেক ব্যাংকই এই মোবাইল ব্যাংকিং এর সুবিধাগুলো দিয়ে থাকে। তাই মোবাইল ব্যাংকিং বর্তমানে ব্যাংকিং সেক্টরে একটা যুগান্তকারী পদ্ধতি। নগদ টাকার লেনদেন এক মুহূর্তের মধ্যে, অর্থাৎ সেকেন্ডের মধ্যে গ্রাহকের নিকট পৌঁছে দেওয়ার যে অনলাইন সিস্টেম, তাকে বলা হয় মোবাইল ব্যাংকিং। এক্ষেত্রে প্রয়োজন একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। আজকাল প্রায় ব্যাংকে এই মোবাইল ব্যাংকিং সিস্টেমটি রয়েছে। এতে গ্রাহককে একটি এটিএম কার্ড সঙ্গে রাখতে হয়, যা এটিএম বুথ মেশিনে ব্যবহার করে প্রয়োজনীয় পরিমাণ গচ্ছিত টাকা উত্তোলন করা যায় এবং মোবাইলের সিম এবং অ্যাকাউন্ট ব্যবহার করে মোবাইলে ক্যাশ লেনদেনও সম্পন্ন হয়। বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর মধ্যে যেমন আমরা দেখতে পাই যে বিকাশ, রকেট, এম ক্যাশ, এগুলি উল্লেখযোগ্য, গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়াও অনেক ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, কিন্তু মোবাইল ব্যাংকিং রয়েছে। তা আমরা মোটামুটি জানি যে আসলে কাজটা কি। নগদ ইন অর্থাৎ ঢোকানো, কাউকে পাঠানো, আবার সেটা ক্যাশ আউট করা। এই মোবাইল ব্যাংকিং এর অবশ্য প্রতিষ্ঠানগুলি সীমিত আকারে ইন্টারেস্ট দিয়ে থাকে। এটা খুব নিরাপদের সাথে এবং দ্রুততার সাথে লেনদেনের একটি যথাযথ মাধ্যম। এটা খুবই জনপ্রিয় একটি মাধ্যম। তা আমরা এখন আসবো ব্যবসায় হিসাব রক্ষণ লেখার বই সমূহ এই আলোচনা করব। আমি
প্রথমে আসি ক্যাশ বুক অর্থাৎ নগদান বই। আমরা কম বেশি নগদান বই শব্দটি সকলেই শুনেছি, তাই না? তা শব্দটি থেকেই জানা যায় যে আসলে নগদান বইটা কি জিনিস। অর্থাৎ যে বইতে যাবতীয় নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের হিসাব লিপিবদ্ধ থাকে তাকেই বলা হয় নগদান বই। অর্থাৎ নগদ টাকা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তার তারিখ সহ ছোট ব্যাখ্যা সহ নগদ টাকা পেলে ডেবিট পাশে লিখে রাখা হবে এবং নগদ কোনো কিছু বিল প্রদত্ত হলে সেটা সঙ্গে সঙ্গে তারিখ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে নগদান বইয়ের ক্রেডিট সাইডে অর্থাৎ ডান সাইডে লিপিবদ্ধ করে রাখা হয় এবং হিসাব শেষে অর্থাৎ ওই মাস শেষে হাতে কত ব্যালেন্স রয়েছে এটি জানার জন্য উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এই উদ্বৃত্ত নির্ণয় করার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের হাতে নগদের পরিমাণটা কত আছে, অর্থাৎ ক্যাশ, নগদ ক্যাশ এবং ব্যাংক। আমাদের এই ব্যাংকে কত টাকা রয়েছে এবং হাতে নগদ কত টাকা রয়েছে, এই দুটো আমরা জানতে পারি। এই নগদান বইয়েও আবার কিছু শ্রেণীবিন্যাস রয়েছে, কয়েকটি ভাগে ভাগ করা যায়। তা এখানে যেমন নগদের একটি ঘর রয়েছে, তেমনি ব্যাংকের টাকার হিসাব রাখার জন্য একটা ব্যাংক টাকার ঘর রয়েছে। আবার এই লেনদেন সম্পাদন করার সময় অনেক সময় আমাদের কিছু বার্তার ব্যবস্থা আছে। আমরা বার্তার ব্যবস্থা কম বেশি সকলে জানি। এই যে বার্তা অর্থাৎ প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা, এগুলো হচ্ছে নগদ বার্তা। অর্থাৎ নগদ টাকা আদান প্রদানের সময় যে টাকাটা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে বার্তা। ধরো যে তুমি কোনো ব্যক্তির নিকট 10,000 টাকা পাওনা রয়েছে, সে দিচ্ছে না। এখন তুমি শর্ত দিলে তুই যদি 3 দিনের মধ্যে আমার টাকাটা পরিশোধ করো তাহলে আমি তোমার কাছ থেকে 500 টাকা কম দেবো, তোমাকে 9,500 টাকা দিলে হবে। 500 টাকা তোমার ছাড় যদি তুমি 3 কর্মদিবসের মধ্যে দিতে পারো, তাহলে এই যে 500 টাকা তার কাছ থেকে কম নেওয়া হলো, এটাই হলো নগদ বার্তা। এটা কিন্তু প্রদত্ত বার্তা। এই প্রদত্ত বার্তাটি নগদান বইয়ের ডেবিট সাইডে অন্তর্ভুক্ত করা হয় এবং যে প্রাপ্ত বার্তা এটা নগদান বইয়ের ক্রেডিট সাইডে লেখা হয়। প্রত্যেকটি লেনদেন ঘটা মাত্র এর তারিখ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ নগদ প্রাপ্তি হলে সঙ্গে সঙ্গে ডেবিট দিকে এবং নগদ প্রদান হলে সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে শেষ তারিখে যার উদ্বৃত্ত নির্ণয় করে দুপাশ সমান করা হয়, তাকে ব্যালেন্সিং বলা হয়। এটা হচ্ছে আমাদের নগদান বই। আর এই নগদান বইকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়েছে। যেটা 1 গুণ নগদান বই সিঙ্গেল কলাম ক্যাশ বুক, 2 গুণ নগদান বই ডাবল কলাম ক্যাশ বুক। এখানে টাকার ঘর দুইটি, একটি নগদ এবং আরেকটি ব্যাংক। তারপর আসি 3 গুণ নগদান বই অর্থাৎ 3 কলাম ক্যাশ বুক। এখানে আমরা 3টে টাকার ঘর দেখতে পাই, একটি হচ্ছে নগদ, ব্যাংক এবং আরেকটা হচ্ছে বার্তার টাকা। নাম্বার 4 পেটি কলাম ক্যাশ বুক খুচরা নগদান বই। এই খুচরা নগদান বইতে অনেকগুলো টাকার ঘর থাকে, অর্থাৎ সংশ্লিষ্ট শিরোনাম দিয়ে। এখানে যেমন নগদ, ব্যাংক কি বাবদ খরচ হলো, মনিহারি বাবদ এত, স্টেশনারি বাবদ এত, তারপরে আমাদের বিভিন্ন যে ডক চার্জ থাকতে পারে, পরিবহন খাতের ব্যয় এত, এই সংশ্লিষ্ট ব্যয়ের শিরোনামগুলো দিয়ে এই খুচরা নগদান বইটি সংরক্ষণ করা হয়। অর্থাৎ এটা দেখে আমরা জানতে পারি যে আমাদের কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে। তা এবার আমরা আসি একটু 1 গুণ নগদান বই নিয়ে। যে সব প্রতিষ্ঠানে নগদে অধিকাংশ লেনদেন সম্পাদিত হয়ে থাকে সেসব প্রতিষ্ঠানে এই 1 গুণ নগদান বই সংরক্ষণ করে। যে নগদান বইয়ের উভয় দিকে টাকার পরিমাণ লেখার জন্য একটি করে ঘর থাকে, সংক্ষেপে আমরা তাকে 1 গুণ নগদান বই বলবো। আমি তোমাদেরকে একটু এই 1 গুণ নগদান বইয়ের একটা ছক কেটে দেখাচ্ছি।
প্রত্যেকটি নকডাউন বইয়ে দুইটি করে সাইড থাকবে, একটি ডেবিট সাইড, অন্যটি ক্রেডিট সাইড। আর এই ডেবিট সাইড ও ক্রেডিট সাইড উভয় পাশেই ঘর সংখ্যা কিন্তু সমান থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে তারিখ বিবরণ, অর্থাৎ নগদ টাকাটা যে আসলো কি বাবদ আসলো, হতে পারে ক্রয় বাবদ, বিক্রয় বাবদ, বা হতে পারে অন্য যে কোনো মাধ্যম নিয়ে প্রাপ্ত টাকা, বা আমাদের দেনাদার কর্তৃক যে টাকাটা আমরা পেয়ে গেলাম সে টাকাটা আসতে পারে। অর্থাৎ যাবতীয় যে নগদ টাকা আসবে সেটা আমরা এই ব্যাখ্যা লিখতে হবে এই ঘরে। তারপর আছে রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠ, এই নগদ টাকা আবার ঠিক সেম ডান সাইড, এই পাশেও 5 কলাম, এই পাশেও 5টি কলাম। এই যে খতিয়ান পৃষ্ঠ ঘটে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে নকডাউন বইকে জাবেদা ও খতিয়ান উভয় নামে অভিহিত করা হয়। তারপরে আমরা এই খতিয়ান পৃষ্ঠটা লেজার নাম দেখে আমরা যখন লেজারে কোশ্চেন দিব তখন এই নাম্বারটি দেখে ওখানে তোলা হয় আর কি, বোঝার সুবিধার জন্য আমরা এটা ব্যবহার করি। এটা যখন যদি তোমরা কখনো কোনো প্রতিষ্ঠানে দেখতে যাও তো হিসাব ব্যবস্থা বাস্তবে তখন বুঝতে পারবে আর কি। তা এই হলো মোটামুটি আমাদের এক ঘর নকডাউন বইয়ের একটি ছক, তোমরা যেটা দেখতে পাচ্ছ। আর একটু ভালো করে তোমরা বুঝতে পারবে, তোমরা অবশ্যই বাসায় যখন এই লেকচারটি দেখবে তোমরা পাশাপাশি সঙ্গে সঙ্গে বাসায় বসে বইটা খুলবে, বইটা খুলে একটু দেখবে, বোঝার চেষ্টা করবে, না হলে আমাদেরকে পরে ফোনে যোগাযোগ করো। এবার আমি একটি 2 ঘর নকডাউন বইয়ের ছক দেখাবো। আমরা আগেই জেনেছি দেখো এখানে টাকার ঘর দুটি রয়েছে, একটি হচ্ছে নগদ টাকা, আর হচ্ছে ব্যাংক টাকা। এই টাকার ঘর দুইটি, এখানেও ঠিক কিভাবে একটি নগদ টাকার ঘর এবং একটি ব্যাংক টাকার ঘর। তাহলে আমরা এখানে এই নকডাউন বইকে তোমরা নকডাউন বই কিভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যেখানে প্রতিটি লেনদেন নগদ এবং ব্যাংক মাধ্যমে সংগঠিত, প্রতিটি লেনদেন ঘটনামাত্র তাহার ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংশ্লিষ্ট শিরোনামে নগদ এবং ব্যাংকের ঘরে টাকা এন্ট্রির মাধ্যমে যে নকডাউন বই সংরক্ষণ করা হয় তাকে 2 ঘর নকডাউন বই বলা হয়। বা আমরা সংক্ষেপে একটু বলতে পারি যে যে নকডাউন বইতে 2টি টাকার ঘর থাকে, একটি নগদ টাকা ও অপরটি ব্যাংক টাকা, তাকে আমরা 2 ঘর নকডাউন বই বলি। তার মানে আমাদের এখানে টাকার ঘর দুইটি, অর্থাৎ যখন কোনো চেকে লেনদেন হবে তখনই আমরা সেটাকে ব্যাংকের ঘরে হিসাবভুক্ত করব। তবে যখনই চেক প্রাপ্ত হবে, প্রাপ্ত চেকটাকে কিন্তু আমরা নগদ টাকা শামিল মনে করি। চেক প্রাপ্ত হলে সেটাকে আমরা নগদের ঘরে অন্তর্ভুক্ত করব। পক্ষান্তরে যখন চেক মারফত প্রদান হবে তখন কিন্তু আমরা সেটাকে অবশ্যই ব্যাংকের ঘরে লিখতে হবে, ব্যাংকের ঘরে টাকাটা বসবে। আবার যখন আমরা ওই চেকটি, প্রাপ্ত চেকটি যদি কখনো আমরা
এমন একটি পাই যে ধরা যাক রহমানের নিকট হতে 5,000 টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ওই টাকাকে ব্যাংকে ঘরে লিখতে হবে। আবার যদি ওই প্রাপ্ত চেকটি ওই দিনই জমা না দিয়ে অন্য কোনো দিন ব্যাংকে জমা দেওয়া হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ বিপরীত খেলাপ। ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে ওখানে যে ডেবিট ক্রেডিট আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংক গ্রহীতা, ব্যাংক হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে আমরা যখন নগদ খাতে অন্তর্ভুক্ত করব নগদ হিসাব ক্রেডিট, তখন আমরা এই নগদ হিসাব ক্রেডিট ওকে আমরা ডেবিট দিকে এবং ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করব। এই জন্য এটাকে কন্টেন্টই বলা হয়। আমি যখন তোমাদেরকে রূপরা নগদ বই করাবো তখন এই বিষয়টি আর একটু বিস্তারিত আলোচনা করব। এবার আসি আমরা 3 গণা নগদ বই। 3 গণা নগদ বইতে টাকার ঘর থাকবে 3টি। টাকার ঘর থাকবে 3টি। এটাও দেখো যে এখানে কিন্তু সেই ফুটের পৃষ্ঠ ঘরটা রয়েছে, শুধুমাত্র টাকার ঘর কিন্তু একটা বেড়ে গেল, যেটা বাট্টা টাকার ঘর। এই বাট্টা টাকার ঘর কিন্তু অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে নগদ বইতে শুধুমাত্র নগদে প্রাপ্ত টাকা সমূহের হিসাব অন্তর্ভুক্ত করা হয়। এখানে কিন্তু ধারে কোনো লেনদেন হিসাবভুক্ত করা হয় না। তা তোমরা মোটামুটি সবগুলি জানলে। আর তারপরে একটি রয়েছে আমাদের খুচরা নগদ বই। সেই খুচরা নগদ বই এটা তোমাদের সিলেবাসে নাই, যার জন্য এরপর আমি তোমাদের দেখাবো না। এটা তোমরা পরবর্তী ধাপে যখন যাবে তখন সেখানে সে সিলেবাসে পাবে। আমরা নেক্সট দিন এই নগদ বই আমরা গাণিতিক সমস্যা আলোচনা করব। তোমরা অবশ্যই বাসায় এগুলো দেখবে মনোযোগ সহকারে। তোমাদের কাছে এটুকুই দাবি। আর সবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।